ভোরে কাজের খোঁজে বেরিয়েছিল ফারহান। ঘন্টা 2-3 পরে শুকনো মুখে বাড়ি ফিরে এলো যখন দেখল ছেলেমেয়েগুলো খ্যান খ্যান করছে আর বলছে, আম্মা খেতে দাও, পেটে ভুক লাগছে। আনোয়ারা কি দেবে খেতে? মুড়ির কৌটোটা ঝাঁকায়। গতকাল 500 গ্রাম মুড়ি কিনেছিল। 2-4টে মুড়ি কৌটোর তলায় পড়ে আছে। বাচ্চারা কৌটোটা খোলে। পড়ে থাকা মুড়ি কটাই এখন খুঁটি খুঁটে খেতে শুরু করেছে। 2 বছরের খুদে আর স্বাদ বুকের শুকনো দুধ টানছে আর বারবার কেঁদে উঠছে। আনোয়ারা ওর মাথায় হাত বুলায়, দুঃখ করে বলে, বেটা, দুধ তুই পাবি কি করে? ভালো মন্দ কি খাই আমি? আরশাদের 1 বছরের বড় সামার হাঁটি হাঁটি পা পা করে আব্বুর কাছে এসে দাঁড়ায়, তার মুখ পানে তাকায়। 4 বছরের রেহেনা আর 5 বছরের আফসানা এবার কৌটোর তলায় জমে থাকা মুড়ির গুঁড়োগুলো আঙ্গুলে তুলে চেটে চেটে খেতে লাগলো। দুঃখের মধ্যে আনোয়ারা মেজাজ হারিয়ে ফেলে। কি গো, আজও তোমার কাজ জোটেনি? কোনো রাজমিস্ত্রি তোমাকে কাজ দিল না? আজ 4 দিন ধরে ঘুরে ঘুরে খালি হাতে ফিরে আসছো। আমি কি তুলে দেব এদের মুখে? বলতে বাধ্য হচ্ছি, বছর বছর জন্ম দিয়াছ, খাওয়ানোর কথা ভাবনি? ফারহান বাচ্চাদের খিদের কষ্ট দেখে, তার উপর আনোয়ারার মুখ ঝামটা শুনে ভেতরে ভেতরে যন্ত্রণায় জ্বলে পুড়িয়েও মৃদু হাসল। বলল, আল্লাহর দান, মানুষের কি ফেরানোর সাধ্য আছে বলো? আল্লাহর দান? আল্লাহকে দোষ দিও না। যাদের লালন পালনের ক্ষমতা নাই তাদের নিজেদের সংযত রাখা উচিত। গ্রামের হাজি মোড়ল বড়লোক মানুষ, সে যদি 4-4টে শাদী করে আর গন্ডাখানিক জন্ম দেয়, তুমিও তাই করবা? ফারহান সুন্দরী আনোয়ারাকে ভালোবেসে শাদী করেছিল, তাই শত হলেও ওর প্রতি রূঢ় হতে পারে না। কড়া মেজাজ নির্দ্বিধায় হজম করে নিয়ে আবারও মিষ্টি হেসে বলে, জন্ম দিয়াছেন যিনি, আহার দিবেন তিনি। তোমার আমার ভাবনার কিচ্ছু নাই। আনোয়ারা চুপ করে যায়, ভাবতে থাকে। আর সকালে গ্রামের মসজিদের মৌলবি এসেছিলেন বাড়িতে, আফসানাকে পাড়ার মাদ্রাসায় ভর্তি করেছি কিনা জানতে। তিনিও তো আমাদের দুঃখের কাহিনী শুনে এই কথাই ভুলে গেছেন। মৌলবি আল্লাহর দূত মিছা বলেননি। না না, আরশাদের আব্বাকে আর খারাপ কথা বলা যাবে না। আল্লাহ খুশি হলে বেহেশতের পথ বন্ধ হয়ে যাবে। এত সব ভেবে আনোয়ারা বরং ফারহানের তপ্ত মাথায় জলের ছিটে দিতে ঠোঁটের কোণে এক চিলতে হাসি হেসে বলল, ওগো, কি করবা এখন? সংসারটা তো চালাতে হবে। ফারহান রাঙা মুখের হাসিতে সব তিক্ততা নিমেষে মুছে ফেলে বলে, তুমি আমার পাশে আছো, চিন্তা কিসের? দেখো, সংসারের দুঃখ কষ্টের মোচন আমি করে ফেলবই। মাথায় একটা উপায় ভেবে ফেলেছি, এছাড়া আর পথ নাই। এতদিন কত কিছু করলাম, কিছুতেই কিছু হয়নি কো। ভাঙ্গরি মাল কেনা বেচা করলাম, সংসার চালাতে পারলাম না। 100 দিনের কাজ করলাম, ঠিক মতো টাকা পয়সা পেলাম না। এখন রাজমিস্ত্রির যোগানদারের কাজ করছি, রোজ কাজ হয় না, খাবো কি? এরপরেও 2-3 দিন কাজ না হলে অনাহারে মরতে হবে। এই বাংলায় কাজের বড় অভাব, মজুরিও কম। কত আশা স্বপ্ন বুকে বাঁধা তোমাকে শাদী করেছিলাম। দুঃখের কথা মনে করলে দুঃখ আরো বাড়বে। ওসব ভুলে যাও। ওই যে বললে না কি একটা উপায়, তোমার মাথায় এসেছে, বলো না শুনি। হ্যাঁ, আমাদের গ্রামের সাইফুদ্দিন, আফতাব, জিনারুল, মঈনুদ্দিন, আরো অনেকেই, কেউ দিল্লি, কেউ মুম্বাই, কেরালা, কেউ ব্যাঙ্গালোরে গেছে। শুনছি ওসব জায়গায় কাজের অভাব নাই, মজুরিও অনেক বেশি। সে তো শুধু আমাদের গ্রামেরই নয় গো, চারপাশের কত মানুষই তো কত জায়গায় যাচ্ছে। স্কুল কলেজের পড়া ছাড়াম দিয়া ভবিষ্যতের কথা ভেবে ছেলেরা চলে যাচ্ছে, মেয়ে বউরাও যাচ্ছে। তো হ্যাঁ গো, তুমিও কি যাবে? হ্যাঁ, যাব ভেবেছি।
কে তোমাকে নিয়ে যাবে? আমাদের মেম্বার রবিউল, ওর ছোট ভাই গো। ভিন রাজ্যের ঠিকাদারদের সাথে ওর যোগাযোগ আছে। আজই পথে দেখা হয়েছিল। আমাকে বলেছে, বড় ভাই তুমি রাজি থাকলে বলো, তোমাকেও নিয়ে যাব। যাওয়ার খরচ নিয়ে তোমাকে ভাবতে হবে না, পরে শোধ করে দিবা। আনোয়ারা আর হাসি মুখখানা নিমেষে কালো হয়ে গেল। ফারহান বুঝায়, তুমি আমার জন্য মিছামিছি দুশ্চিন্তা করছো। 5-6 মাস বাদে বাদে তো বাড়ি আসবো, মাসে মাসে টাকা পাঠাবো, ফোনে ভিডিও কল করব। চোখের সামনেই তো আমাকে দেখতে পাইবা, আর দেখবা বছর খানেকের মধ্যেই সংসারের হাল ফিরা যাবে। ফারহানের কথা শুনে আনোয়ারাও স্বপ্ন দেখতে শুরু করে, কিন্তু ছেলেমেয়েরা খিদে বড্ড কাতর হয়ে পড়েছে দেখে আনোয়ারা বলে, কিছু একটা ব্যবস্থা করো, আরশাদের জন্য 1 পোয়া দুধ আনতে হবে। করিম ভাইয়ের দোকানে যাও, চাল ডাল আলু নিয়ে আসো। এ মাস থেকে আমার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা ঢুকবে। করিমকে বলো ধারের টাকাটা শিগগিরই শোধ করে দিব। জানো আরশাদের বাপজান, এই দুর্দিনে সামান্য হলেও টাকা কটা অনেক উপকারে আসবে। ফারহান ঝোলা হাতে বেরিয়ে পড়ে। আজ দুপুরে খাওয়া দাওয়ার পর ফারহান আনোয়ারা আবারও সুখ দুঃখের অনেক গল্প কথা জুড়ে দিল। ওগো আরশাদের বাব্বা, রাত পোহালে মাঘ মাস, মাঘের শীত বাঘের গায়ে, ছেলে মেয়েগুলো শীতে কষ্ট পাচ্ছে, খড়কুটা জ্বালিয়ে আগুন পোহায়, ওদের জন্য শীতের পোশাক কিনতে হবে। ও ভালো কথা, পঞ্চায়েত অফিসে তোমাকে একবার যেতে হবে, স্বাস্থ্যসাথী কার্ডখান আনতে হবে। হ্যাঁ আনোয়ারা, যাব। কাল তো রেশনও দিবে, রেশনটা তুলে এনে পঞ্চায়েতে যাব, আবাসের তালিকার খোঁজটাও নিব। আমাদের নামটা পাকা হলো কিনা। মেলা কদিন আগে রবিউল একটা কথা বলেছিল। কি কথা? বলেছিল, বড় ভাই 1030 টাকা লাগবে, যদি পারো দিতে তোমার নাম পাকাপাকি হয়ে যাবে, আমি কথা দিলাম। ফারহানের মুখে এমন কথা শুনে আনোয়ারা কপালে হাত দিল। তবু পাকা ঘর হাতছাড়া হবার ভয়ে মনকে শান্ত করে নিয়ে বলল, তুমি বলবা টাকা আমি দিব, তবে এখন নয়, অ্যাকাউন্টে টাকা ঢোকার পরে। পরদিন ফারহান পঞ্চায়েত অফিসে গিয়ে রবিউলকে কথাটা বলবে ভেবেছিল, কিন্তু তার আগে জানতে পারল আবাসের পাকা তালিকায় তার নাম নেই। নামটা কেটে রবিউলের ছোট বিবির নাম ঢোকানো হয়েছে। প্রধানকে নালিশ জানিয়েও কোনো লাভ হলো না। কি করবে? বিষণ্ণ মনে স্বাস্থ্যসাথী কার্ডখান নিয়ে বাড়ি ফিরে এলো সে। কয়েকদিন পর মৌলভী আবারও দরজায় এসে হাত দিলেন। আনোয়ারা বেটি, বাড়ি আছো? হ্যাঁ মৌলভী সাহেব, আসেন। শোনো, আফসানাকে প্রাইমারি স্কুলে ভর্তি করে দাও, দুপুরের খাওয়াটা পাবে। অসুবিধা নাই, সকালে মাদ্রাসা থেকে আসার পর স্কুলে পাঠিয়ে দিবা। পোশাক, জুতা, স্কলারশিপের টাকা পাবে। আপনার কথা মতো মাদ্রাসায় ভর্তি করেছি, এখন আবার যখন বলছেন প্রাইমারি স্কুলে ভর্তি করতে, তো করব। বলছি কেন, শোনো, মাদ্রাসা তো এইসব সুবিধাগুলো পাবে না। কথা কি জানো, সরকার এখন আমাদের দিকে মুখ তুলে তাকাচ্ছে, তাই সরকারের থেকে আমরা যেমন সুবিধা নেব, আমাদেরও তেমনই সরকারের পাশে থাকতে হবে। হ্যাঁ, আমরা তো আছি। তা মৌলভী সাহেব, এ কথা বলতেই বুঝি আপনার আশা? এই দেখো, বলতেই ভুলে গেছি, শুনলাম ফারহান নাকি মুম্বাই যাচ্ছে। কি করবে ওখানে গিয়ে? রাজমিস্ত্রির যোগানদারের কাজ? হ্যাঁ, সেরকমই ইচ্ছা। ইচ্ছা যখন যাক, আল্লাহ তোমাদের ভালো রাখুক। মৌলভী চলে গেল। রাত নামতে বেশি দেরি নেই। আনোয়ারা পথ চেয়ে বসে আছে, ফারহান কখন বাড়ি ফিরে আসবে। কতদিন পর আজ কাজে গেছে, সেই কোন সকালে শুকনা 2খান রুটি খেয়ে গেছে, নিশ্চয়ই খুব খিদা পেয়েছে ওর। একটু পরেই বাড়ি ফিরল ফারহান। লেবার খেতে 500 টাকা মজুরি পেয়েছিল, 200 টাকা খরচ করে মিষ্টি আর ফল নিয়ে এসেছে। বাকি টাকা আনোয়ারার হাতে দিয়ে বলল, কালকের দিনটা চালিয়ে নিও। হঠাৎ মিষ্টি ফল কিনে আনলে কেন? মুম্বাই যাবার দিনক্ষণ ঠিক হয়ে গেছে, কাল বাদে পরশু সকাল 7:30টায় আজিমগঞ্জ জংশনে ইন্টারসিটি এক্সপ্রেস ধরব। হাওড়া নেমে ওইখান থেকে সোজা মুম্বাই। আনোয়ারা খেতে দেয় ফারহানকে।
মুখ লুকিয়ে আঁচলে চোখ মুছে। ফারহানের চোখ এড়ায় না, সান্ত্বনা দেয়, কাইন্দো না, ঈদের সময় বাড়ি আসবো, ছেলে মেয়েদের দেখিও। আর শোনো, করিম ভাইকে বলে দিয়াছি মালপত্র যা যা লাগবে ওর দোকান থেকে নিয়ে নিও, টাকা আমি ফোনে পাঠিয়ে দিব। রাত পেরিয়ে দিন, দিন পেরিয়ে একটা মাত্র রাত। সেই রাত কাটলো অনেক কষ্টে। ছেলে মেয়েদের একে একে দুহাত ভরে আদর করলো ফারহান। আনোয়ারা আর চোখ মোছাতে মোছাতে বলল, যাত্রাকালে কাইন্দো না। তারপর ধীরে ধীরে রওনা দিল স্টেশনের দিকে।